আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ ৩ বাংলা ভাষার রীতি ও বিভাজন নিয়ে আলোচনা করব। সো একটু লক্ষ্য করো, দেখো প্রত্যেক ভাষার অন্তত দুইটি রীতি রয়েছে। এক নম্বর হলো কথ্য ভাষা রীতি, দুই নম্বর হলো লেখ্য রীতি বা লেখ্য ভাষা রীতি। এরকম বাংলা ভাষারও দুইটি রীতি রয়েছে। আমরা বলতে পারি যে এক নম্বর হলো কথ্য ভাষা রীতি, দুই নম্বর হলো লেখ্য ভাষা রীতি। এখন কথ্য ভাষা রীতি, এই ভাষার যে মূল রূপ, এই ভাষার মূল রূপ হলো কথ্য ভাষা রীতি। স্থান ও কালভেদে এই কথ্য ভাষা রীতির পরিবর্তন হয়। এই কথ্য ভাষা রীতির আরো দুইটি রীতি রয়েছে। এক নম্বর হলো আঞ্চলিক কথ্য রীতি, দুই নম্বর হলো প্রমিত কথ্য রীতি। আঞ্চলিক কথ্য রীতি অঞ্চল ভেদে ভাষার যে তারতম্য বা পার্থক্য হয় সেটি আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা নামে পরিচিত। বাংলা ভাষার এরকম ৬টি উপভাষা রয়েছে, যেগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি। যে আমি একটি লাইন লিখছি এখানে, যে রাঢ়ীর বাঙালি বর পূর্বে জারুর কাম করত। এখানে রাঢ়ী, এই রাঢ়ী একটি উপভাষা রয়েছে বাংলাদেশের, যে বাংলাদেশের বাইরে মানে ভারতের পশ্চিমবঙ্গের বা ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলের মানুষজন যে উপভাষায় কথা বলে সেটি হলো রাঢ়ী উপভাষা। এরপর রয়েছে বাঙালি, আমরা সাধারণত বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের মানুষজন যে উপভাষায় কথা বলি সেটি হলো বাঙালি উপভাষা। এরপর বাংলাদেশের বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিম বা বাংলাদেশের উত্তর পশ্চিম অংশের মানুষজন যে উপভাষায় কথা বলে সেটি হলো বরেন্দ্রী উপভাষা নামে পরিচিত, যা আমি এখানে সংক্ষেপে বর লিখছি। এরপর বাংলাদেশের পূর্ব অঞ্চল এবং আসামের বরাক অঞ্চলের মানুষজন যে উপভাষায় কথা বলে সেটি হলো পূর্বী উপভাষা। সেই উপভাষার নাম কি? সেই উপভাষার নাম হলো পূর্বী উপভাষা। এরপর রয়েছে ঝাড়খণ্ড, যেটা ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চলের মানুষজন যে উপভাষায় কথা বলে সেটি হলো ঝাড়খণ্ডী উপভাষা। এরপর রয়েছে কামরূপী। কামরূপী হলো যে বাংলাদেশের, আমরা বলতে পারি যে বাংলাদেশের রংপুর অঞ্চলের মানুষজনের মুখের ভাষা, এবং কামরূপী দ্বারা বাংলাদেশের রংপুর অঞ্চলের মানুষের মুখের ভাষা এবং বিহার অঞ্চলের মানুষের মুখের ভাষাকে আমরা কামরূপী উপভাষা বলতে পারি। এরপর রয়েছে আমাদের যে প্রমিত কথ্য রীতি। শিক্ষিত নাগরিক শ্রেণীর লোকজনের আনুষ্ঠানিক যে মুখের ভাষা, আনুষ্ঠানিক যে কথ্য ভাষা রয়েছে সেটিকে আমরা কি বলতে পারি? সেটিকে আমরা প্রমিত কথ্য রীতি বলতে পারি। এরপর আমরা দেখবো যে লেখ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতির লেখ্য ভাষা রীতিকে ৩ ভাগে আমরা ভাগ করতে পারি। এক নম্বর হলো যে কাব্য রীতি বা সাহিত্যিক রীতি আমরা বলতে পারি, দুই নম্বর হলো সাধু রীতি এবং ৩ নম্বর হলো প্রমিত রীতি। কাব্য রীতি সাহিত্যিক রীতি নামে পরিচিত। এই কাব্য রীতিকে আবার ২ ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো পদ্যকাব্য, ২ নম্বর হলো গদ্যকাব্য। বাংলা এক নম্বর হলো পদ্যকাব্য, ২ নম্বর হলো গদ্যকাব্য। সবচেয়ে পুরনো যে রীতিটা এটা হলো যে পদ্য রীতি বা পদ্যকাব্য রীতি। বাংলা সাহিত্যের বিভিন্ন যে বড় বড় গ্রন্থগুলো রয়েছে এগুলো এই পদ্যকাব্য রীতিতে রচিত। আর গদ্যকাব্য রীতিতেও অনেকগুলো সাহিত্যকর্ম রচিত হয়েছে। এরপর রয়েছে যে সাধু রীতি। সাধু রীতি দাপ্তরিক কাজ, এরপর সাহিত্য রচনা আরো বিভিন্ন প্রয়োজনে ১৯ শতকের শুরুতে এই সাধু রীতির জন্ম হয়। এরপর আমরা দেখবো যে প্রমিত রীতি ২০ শতকের শুরুর দিকে বা ২০ শতকের দ্বিতীয়ার্ধে আমরা বলতে পারি এই প্রমিত রীতির কি হয়? প্রমিত রীতির জন্ম হয়। সাধারণত অঞ্চলভেদে ভাষার তারতম্য ও পার্থক্য রয়েছে। এক অঞ্চলের মানুষজন অন্য অঞ্চলের ভাষা সহজে বুঝতে পারে না। এই যে অসুবিধা, এই অসুবিধা দূর করার জন্য প্রমিত রীতি প্রণয়ন করা হয়েছে। ধন্যবাদ।